রসায়নের সবথেকে শক্তিশালী টুল পর্যায় সারণী। এর কোড ভাঙার জন্য সবাই তৈরি তো? আজ আমরা দেখব কিভাবে এই একটা মাত্র চার্ট মহাবিশ্বের সমস্ত মৌলের গোপন রহস্য আমাদের সামনে তুলে ধরে। চলুন শুরু করা যাক। একবার ভাবুন তো, এই যে বিশাল মহাবিশ্ব, এর সব কিছু যা দিয়ে তৈরি, সেই মৌলিক উপাদানগুলোকে সাজানোর সেরা উপায় কি হতে পারে? প্রশ্নটা কিন্তু বিশাল, তাই না? রসায়নবিদরা এর একটা দারুণ সমাধান বের করেছেন, পর্যায় সারণী। এটাকে বলতে পারেন রসায়ন জগতের একটা চূড়ান্ত মানচিত্র, যা আমাদের প্রতিটি মৌলের অবস্থান আর ধর্ম সম্পর্কে পথ দেখায়। কিন্তু যে কোনো মানচিত্র পড়তে হলে আগে তো তার ভাষাটা জানতে হবে, তাই না? এই অংশে আমরা ঠিক সেই কাজটাই করব। মৌলেদের গোপন ভাষাটা শিখে নেব। আর এই ভাষার মূল ভিত্তি হল ইলেকট্রন বিন্যাস। মানে সহজ কথায় একটা পরমাণুর ভেতরে ইলেকট্রনগুলো কিভাবে সাজানো গোছানো থাকে সেটাই। এই বিন্যাসটাই আসলে পর্যায় সারণীতে একটা মৌলের আসল ঠিকানা। তো চলুন এখন শিখে নেওয়া যাক কিভাবে এই ইলেকট্রন বিন্যাস ব্যবহার করে পর্যায় সারণীতে যে কোনো মৌলের একদম সঠিক ঠিকানাটা খুঁজে বের করা যায়। কৌশলটা কিন্তু খুবই সোজা। গ্রুপ খোঁজার নিয়মটা খুবই সোজা, মাত্র দুটো নিয়ম মাথায় রাখতে হবে। ১ নম্বর, শেষ ইলেকট্রনটা যদি এস অরবিটালে ঢোকে তাহলে গ্রুপ নম্বর হবে ওই এস অরবিটালের ইলেকট্রন সংখ্যা। আর ২ নম্বর, যদি শেষ ইলেকট্রনটা পি অরবিটালে যায় তাহলে শেষ কক্ষপথের এস আর পি ইলেকট্রন যোগ করে তার সাথে আরও ১০ যোগ করে দিতে হবে। ব্যাস, হয়ে গেল। চলুন একটা উদাহরণ দিয়ে দেখি। যেমন সোডিয়াম, এর ইলেকট্রন বিন্যাসটা দেখুন, 1s² 2s² 2p6 3s1। শেষ ইলেকট্রনটা কোথায়? একদম ঠিক, 3s অরবিটালে, আর সেখানে ইলেকট্রন আছে মাত্র একটা। তাহলে প্রথম নিয়ম অনুযায়ী সোডিয়ামের গ্রুপ নম্বর হল 1। দেখলেন তো কত সোজা? আচ্ছা, এবার ক্লোরিনের ব্যাপারটা দেখা যাক। এর বিন্যাস শেষ হচ্ছে 3p5 দিয়ে। যেহেতু শেষ ইলেকট্রনটা পি অরবিটালে, এখানে আমরা দ্বিতীয় নিয়মটা ব্যবহার করব। তাহলে কি করতে হবে? 10, তার সাথে যোগ হবে শেষ স্তরের দুটো এস ইলেকট্রন আর 5টা পি ইলেকট্রন। মোট কত হল? 2 আর 5-এর 7 আর 10-এর 17। তার মানে ক্লোরিন হল গ্রুপ 17-র মৌল। এতক্ষণ তো আমরা দেখলাম কিভাবে একটা মৌলকে খুঁজে বের করতে হয়, কিন্তু আসল মজাটা তো এখন শুরু। এবার আমরা জানব কেন একটা মৌলের অবস্থান এত গুরুত্বপূর্ণ, আর কিভাবে সেই অবস্থান থেকেই তার আচার-আচরণ বা ধর্ম সম্পর্কে বলে দেওয়া যায়। প্রথমেই আসা যাক আয়নীকরণ শক্তিতে। জিনিসটা কি? খুব সহজ ভাষায় বললে, একটা পরমাণু থেকে তার বাইরের ইলেকট্রনটাকে ছিনিয়ে নিতে ঠিক কতটা শক্তি লাগে তার পরিমাপ। মানে পরমাণুটা তার ইলেকট্রনকে কতটা মায়ায়, কতটা শক্ত করে ধরে রেখেছে। সাধারণত পর্যায় সারণীতে বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি বাড়ে, কিন্তু এখানে একটা মজার ব্যাপার আছে। ম্যাগনেসিয়ামের বিন্যাস শেষ হয় 3s² দিয়ে, যেটা একটা পুরোপুরি ভর্তি আর খুব স্থিতিশীল অরবিটাল। কিন্তু তার ঠিক পরের মৌল অ্যালুমিনিয়ামের বিন্যাস শেষ হয় 3p1 দিয়ে। এই একা পি ইলেকট্রনটাকে সরানো অনেক সহজ, তাই নিয়মের ব্যতিক্রম ঘটিয়ে ম্যাগনেসিয়ামের আয়নীকরণ শক্তি অ্যালুমিনিয়ামের চেয়ে বেশি হয়ে যায়। এরপরে খুব গুরুত্বপূর্ণ একটা ধর্ম হল তড়িৎ ঋণাত্মকতা। এর মানে হল, যখন দুটো পরমাণু একসাথে জোট বাঁধে বা বন্ড তৈরি করে, তখন শেয়ার করা ইলেকট্রনকে কোনো পরমাণু নিজের দিকে কতটা জোরে টানতে পারে। এক কথায় বলতে গেলে, কোনো পরমাণু কতটা ইলেকট্রন লোভী। এই টেবিলটা দেখুন। ফ্লোরিনের মান 4.0, মানে সর্বোচ্চ। ও হল পর্যায় সারণীর সবচেয়ে বড় ইলেকট্রন লোভী। ঠিক তারপরেই আছে অক্সিজেন। আর এই লোভের কম বেশি হওয়ার কারণেই ঠিক হয় কোন পরমাণু কার সাথে জুড়বে আর কিভাবে জুড়বে। রসায়নের নিয়ম যেমন আছে, তেমনি নিয়ম ভাঙার গল্প আছে। আর সত্যি বলতে, এই ব্যতিক্রম বা নিয়ম ভাঙার গল্পগুলোই বিষয়টাকে আরও অনেক বেশি আকর্ষণীয় করে তোলে। চলুন দেখা যাক এমনই কিছু নিয়ম ভঙ্গকারী মৌলদের। কিন্তু এরা নিয়ম ভাঙে কেন? এর পেছনের মূল কারণটা হল স্থিতিশীলতা বা স্টেবিলিটি। পরমাণুরা সবসময় চায় সবচেয়ে স্থিতিশীল অবস্থায় থাকতে, আর রসায়নের দুনিয়ায় অর্ধপূর্ণ আর সম্পূর্ণপূর্ণ অরবিটালগুলো হল চূড়ান্ত স্থিতিশীলতার প্রতীক। আমাদের প্রথম নিয়ম ভঙ্গকারী হল ক্রোমিয়াম। নিয়ম অনুযায়ী এর বিন্যাস হবার কথা 4s2 3d4, কিন্তু না, স্থিতিশীলতা অর্জনের জন্য সে এই নিয়মটা ভাঙে। 4s অরবিটাল থেকে একটা ইলেকট্রন লাফ দিয়ে 3dতে চলে যায় আর তৈরি করে 4s1 3d5 কনফিগারেশন। ফলাফল একটা অসাধারণ স্থিতিশীল অর্থপূর্ণ ডি অরবিটাল। ঠিক একই রকম নাটক করে কপার।
এর প্রত্যাশিত বিন্যাস হল 4s² 3d9, কিন্তু একটা সম্পূর্ণ পূর্ণ ডি অরবিটাল যেটা কিনা ভীষণ স্থিতিশীল, সেটা পাওয়ার জন্য কপারও 4s থেকে একটা ইলেকট্রন 3dতে পাঠিয়ে দেয়, আর এর আসল বিন্যাস হয়ে দাঁড়ায় 4s1 3d10। স্থিতিশীলতার জন্য এই নিয়ম ভাঙার খেলাটা আসলেই দারুণ, তাই না? তাহলে এই পুরো আলোচনার পর আমরা কোথায় এসে দাঁড়ালাম? পর্যায় সারণী আখির কেন এতটা গুরুত্বপূর্ণ? এটা কি শুধুই মৌলদের একটা তালিকা? না, এটা তার চেয়ে অনেক অনেক বেশি কিছু। আসল ব্যাপারটা হলো, এই সারণীটা শুধু একটা তালিকা নয়, এটা একটা ভবিষ্যদ্বাণী করার যন্ত্রের মতো। এটা দেখেই বলে দেওয়া যায় একটা মৌল কেমন আচরণ করবে, কেন একই গ্রুপের মৌলদের মধ্যে এত মিল, আর কে কার সাথে মিলে কি তৈরি করবে। রসায়নের পুরো জগৎটাই কিন্তু এই একটা নকশার উপর দাঁড়িয়ে আছে। এই উক্তিটা আমার খুব পছন্দের। এটা পুরো বিষয়টাকে খুব সুন্দরভাবে তুলে ধরে। পর্যায় সারণী সত্যিই প্রকৃতির গোপন ভাষা বোঝার একটা চাবিকাঠির মতো। একবার এটা পড়তে শিখে গেলে মহাবিশ্বের অনেক রহস্যই যেন চোখের সামনে পরিষ্কার হয়ে যায়। সপ্তম পর্যায়ে এখন সম্পূর্ণ, কিন্তু গল্পটা এখানেই শেষ হচ্ছে না। বিজ্ঞানীরা এখন অষ্টম পর্যায়ের স্বপ্ন দেখছেন। ভাবা যায় সেখানে হয়তো এমন সব নতুন মৌল অপেক্ষা করছে যাদের ধর্ম হয়তো আজকের রসায়নের অনেক নিয়মকেই নতুন করে লিখতে বাধ্য করবে। সেই উত্তরটা ভবিষ্যতের জন্যই তোলা থাকলো।